হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআর স্পাইন ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। ক্লাস 11 এর ব্যাচ, তোমরা সবাই খুব ভালো করে পড়াশোনা করছো। তোমাদের অনেকের থেকে কমেন্টস পাচ্ছি, তোমাদের প্রোগ্রেস খুব ভালো। তাহলে চলো আজকে আমরা মোশন ইন ওয়ান ডে লেকচার 3টা স্টার্ট করি। তাহলে চলো দেখি এটার মধ্যে কি রয়েছে। আজকে যেটা করব সেটা হচ্ছে, আগের দিনকে যেটা করেছিলাম সেটা ছিল হচ্ছে সরণ এবং দূরত্ব, সেটা নিয়ে। আজকে যেটা করব সেটা হচ্ছে দ্রুতি এবং বেগ, সেটা নিয়ে। তাহলে চলো সব থেকে আগে দেখে নিই এদের ডেফিনেশন গুলো বা সংজ্ঞাগুলো, সেটা কি, তারপরে ব্যাপারটা স্টার্ট করবো। দেখো প্রথমে কি বলছে, দ্রুতি। দ্রুতিটা কি? দূরত্ব পরিবর্তনের হারকে দ্রুতি বলে। মানে স্পিড ইজ দ্য রেট অফ চেঞ্জ অফ ডিস্টেন্স। আর একটা ডেফিনেশন এটাও বলে, একক সময়ে অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। তার মানে দ্রুতি কার উপর নির্ভর করছে? দ্রুতি নির্ভর করছে কিন্তু ডিস্টেন্স বা দূরত্বের উপরে। ঠিক আছে, তো দূরত্ব পরিবর্তন করার হারকে বলা হচ্ছে দ্রুতি। ঠিক আছে, ফাইন। এরপরে কি, এটা কি টাইপের রাশি? দেখো দ্রুতির ফর্মুলা কি? দ্রুতি বা স্পিড বা দ্রুতি, সেটার ফর্মুলা দেখো কি, দূরত্ব বাই সময়। দূরত্ব বাই সময়। এবার একটা জিনিস দেখো তো, যে দূরত্ব সেটাও একটা স্কেলার রাশি, সময় এটাও একটা স্কেলার রাশি। তাহলে স্কেলার বাই স্কেলার কি টাইপের রাশি হবে? স্কেলার রাশি হবে, খুব স্বাভাবিক। তাই এটাকে কি লিখতে পারি? নেচার অফ কোয়ান্টিটিকে লিখতে পারি কি? এটাকে লিখতে পারি স্কেলার। এরপরে কি, মাত্রা। দেখো আমরা আবার এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে স্পিডের মাত্রা কি? দূরত্ব বাই সময়। তাহলে দূরত্বের জন্য এল আর সময়ের জন্য টি। তাহলে কি পাবো? এল টি ইনভার্স, সেটা পেয়ে যাব। আর কি, একক। এককের মধ্যে কি, একক দুটো একক হবে। আমরা এফপিএস টা ইচ্ছা করে ইগনোর করবো, তখন এফপিএস টা এখন আমরা ইউজ করি না। আমরা সিজিএস আর এসআই এই দুটোতে ফোকাস করব। তাহলে সিজিএস এর আর এসআই এর, সিজিএস এর জন্য কি হবে? সিজিএস এর জন্য হবে সেন্টিমিটার পার সেকেন্ড, আর এটার জন্য হবে মিটার পার সেকেন্ড। ইউনিট কনভার্সন কি করে করব? ইউনিট কনভার্সনের জন্য কি লিখবো, যে 1 মিটার পার সেকেন্ড ইকুয়ালস টু 100 সেন্টিমিটার পার সেকেন্ড। দেখো সেকেন্ডটা তো একই থাকছে, জাস্ট আমরা মিটার থেকে সেন্টিমিটারে প্রকাশ করলাম, হয়ে গেল। খুব সোজা জিনিস। এরপরে কি করব? এরপরে আমরা চট করে এর পরেরটা দেখে নেব, বেগ কি। দেখো দূরত্বের পরিবর্তনের হারকে কি বলে? বলে হচ্ছে দ্রুতি। তেমনি সরণের পরিবর্তনের হারকে কি বলা হয়? বলা হয় বেগ। তাহলে আমরা কি লিখব, যে দেখো এখানে দেখো সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। একটা ডেফিনেশন, আরেকটা ডেফিনেশন, একক সময়ে সরণের পরিবর্তনকে বেগ বলে। ঠিক আছে, দুটোই একই ডেফিনেশন। কি করব এবারে, আমরা বার করব বেগ বা ভেলোসিটি। দেখো ভেলোসিটি বা বেগ কাকে? সরণের পরিবর্তনের হারকে। তাহলে সরণ যদি এস হয় তাহলে এস বাই টি। ঠিক, তাহলে লিখবো সরণ বা ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই সময় বা টাইম। তাহলে আমি কি পেয়ে গেলাম? সরণ বাই সময় পেয়ে গেলাম। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি, ডাইমেনশন। ডাইমেনশন বা মাত্রা। মাত্রা কি করে করব? দেখো দ্রুতিরও যা মাত্রা, এক্ষেত্রেও মাত্রাটা সেমই হবে, তাই মাত্রা নিয়ে খুব একটা চিন্তা করে লাভ নেই। মাত্রাটা দেখো ডিসপ্লেসমেন্টের জন্য কি লিখতে পারি? এল, আর টাইমের জন্য টি। তাহলে মাত্রা কি হয়ে যাবে? এল টি ইনভার্স। খুব ভালো কথা। একক, একক কি? একক দুটো হবে, একটা হবে সিজিএস, একটা হবে এসআই। তুমি চাইলে আরো এফপিএস লিখতে পারো বা কিলোমিটার পার আওয়ারে লিখতে পারো। সিজিএস এ কি হয়? সেন্টিমিটার পার সেকেন্ড। কিলোমিটার পার আওয়ারে কি হয়? সেটা তুমি লিখতে পারো কিলোমিটার পার তো নিজেই একটা ইউনিট, এটাকে নিয়ে আমি আর কি লিখবো। আর কি, এসআই। এসআই এর জন্য কি লিখতে পারি? এসআই এর জন্য লিখতে পারি মিটার পার সেকেন্ড। ইউনিট কনভার্সন অলরেডি আমরা দেখেছি, মিটার থেকে সেন্টিমিটার কি করে যায়। 1 মিটার পার সেকেন্ড থেকে আমরা লিখতে পারি 100 সেন্টিমিটার পার সেকেন্ড।
আর আরেকটা জিনিস, কিলোমিটার পার আওয়ার থেকে কি করে আমরা এসআইতে যেতে পারি, বরং সেটা লিখে দিই, এটা অনেক জায়গাতে কাজে লাগে। ঠিক আছে, এই শর্টকাটটা তোমরা হয়তো জানো না, এই শর্টকাটটা তোমাদের জেনে নাও। সেটা হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার, 1 কিলোমিটার পার আওয়ার ইকুয়াল টু কত মিটার পার সেকেন্ড। কি করে করব দেখো, সবসময় আমরা কি করব, 5/18 দিয়ে মাল্টিপ্লাই করবো, 5/8 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, গিয়ে বলবো যে এত মিটার পার সেকেন্ড। কি করে পেয়েছি 5/8 সেটাও বলে দিই। দেখো 1 কিলোমিটার পার আওয়ার মানে হচ্ছে 1 কিলোমিটার পার 1 ঘন্টা, মানে 1 কিলোমিটার মানে দেখো কত, 1000 মিটার, ডিভাইডেড বাই 1 ঘন্টা মানে 60 মিনিট, আবার 1 মিনিট মানে 60 সেকেন্ড, তার মানে 60 × 60 পাচ্ছি। তাহলে কি করব, তাহলে লিখবো 60 × 60, শূন্যগুলো কেটে দিচ্ছি। তাহলে এখানে একটা কাটলাম, এটা 3 হবে, 3 দুগুণে 6, এটা 5 হয়ে যাবে। তাহলে 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে তোমাকে যদি একটা এক্সাম্পল দেয়, বললো যে 72 কিলোমিটার পার আওয়ার, এটা কি লিখবো, এখানে লিখবো 7 2, তারপর কি 5/18 দিয়ে গুণ করে দেবো। আমরা আর ওইভাবে করব না, ডিরেক্টলি এইভাবে করব, 20 মিটার পার সেকেন্ড। সিম্পল, ঠিক, একদম একদম। তো কি করবো এবার থেকে, যখনই আমাকে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে দেবে, তখন সব সময় আমি 5/18 দিয়ে কাজ চালাবো। আমরা বারবার ওই 1000 তলায় 3600 এইসব করতে যাব না, রাইট? চলো এরপর কি, বেগের সূত্র। বেগের সূত্র কি করব আমরা, বেগের সূত্র দেখো, ভেলোসিটি বা বেগ, সেটা মানে কি, সেটা মানে হচ্ছে s/t, মানে সরণ বাই সময়। তাহলে v ইকুয়াল টু কি লিখতে পারবো, v ইকুয়াল টু s/t লিখতে পারবো। তাহলে এটা যদি লিখতে পারি, তাহলে এখান থেকে আমরা সহজে লিখতে পারবো s ইকুয়ালস টু vt। দেখো এই ফর্মুলাটা হচ্ছে এই চ্যাপ্টারে টোটাল আমরা 5টা ফর্মুলা শিখবো, সেই 5টা ফর্মুলার উপরে আলাদা আলাদা টাইপের প্রবলেম হবে। এই চ্যাপ্টারটা মোটামুটি বেশ বড় চ্যাপ্টার, অনেকগুলো লেকচার্স এটার জন্য আসবে। তো এটাতে টোটাল যতগুলো ফর্মুলা রয়েছে, তার মধ্যে সব থেকে প্রথম যেটা ফর্মুলা যেটা লাগে সেটা হচ্ছে s ইকুয়াল টু vt। তাহলে এটা গেল আমাদের 1 নম্বর ভিডিও, সরি 1 নম্বর ফর্মুলা। এরপরে দেখো একটা ছোট্ট একটা অঙ্ক কষে দেখে নিতে চাইছি কি করে কি হচ্ছে। কোনো বস্তুর বেগ, ভেলোসিটি কত দিয়ে দিয়েছে, 10 মিটার পার সেকেন্ড। টাইম কত, টাইম হচ্ছে 5 মিনিট। দেখো 5 মিনিট, মিনিটটা কিন্তু কোনো একক নয়, মিনিটটা কোনো ইউনিট নয়, তাই না? একক কি, ইউনিট কি, সেটা হচ্ছে সেকেন্ড। তাহলে 5 মিনিট থেকে আমাকে সেকেন্ডে নিয়ে আসতে হবে। তাহলে কি করব, 5 মিনিট ইন্টু 60, 5কে 60 দিয়ে করলে তারপর সেকেন্ড হয়ে যাবে। তাহলে কি লিখবো, s ইকুয়ালস টু vt, v এর জায়গায় কি লিখছি 10, আর এটা কি লিখছি 5 ইন্টু 60, এটা হয়ে গেল v, আর এটা হয়ে গেল t। তাহলে কি পাচ্ছি, এটা হয়ে যাচ্ছে মিটার পার সেকেন্ড ইন্টু সেকেন্ড, তাহলে এটা মিটার হয়ে যাবে। তাহলে কি লিখবো আমরা, 5 6 30, এদিকে 1 2 0 0, 3000 মিটার, বা বলতে পারো 3 কিলোমিটার। ঠিক, তাহলে এই ফর্মুলাটা খুব ইজি একটা ফর্মুলা। এখান থেকে একটা খুব ছোট্ট একটা প্রবলেম করতে দিলাম। এইরকম প্রবলেম যদিও তোমাদের আসবে না পরীক্ষায়, একটু কমপ্লিকেটেড কোয়েশ্চেন আসবে, বাট যেহেতু প্রথমবার ফর্মুলাটা শিখলে, সেখান থেকে ছোট্ট অঙ্ক করে দেখলাম। এরপর থেকে ধীরে ধীরে কমপ্লিকেশন, আরো একটু কমপ্লিকেটেড বা একটু ভালো অঙ্ক আমরা করার চেষ্টা করব। চলো দেখি। দুটি ট্রেনের গতিবেগ যথাক্রমে 72 কিলোমিটার পার ঘন্টা আর একটা হচ্ছে 22 মিটার পার সেকেন্ড। কোন ট্রেনটি প্রথমে গন্তব্যে পৌঁছাবে? কে প্রথমে গন্তব্যে পৌঁছাবে, যার ভেলোসিটি বেশি সে আগে গন্তব্যে পৌঁছাবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমটা এখানে দিয়েছে কিলোমিটার পার ঘন্টা, এখানে দিয়েছে মিটার পার সেকেন্ড। তাহলে দেখো তো কোনটা বড়। ঠিক আছে, আমাকে কি করতে হবে, দুটো যেহেতু আলাদা ইউনিট সিস্টেমে রয়েছে, আমাকে ওদেরকে প্রথমে এক ইউনিট সিস্টেমে নিয়ে আসতে হবে, তারপর কাজ হবে। কি করে করব, দেখো প্রথমটার ভেলোসিটি কি v1 ধরলে কি হচ্ছে 72, তার সঙ্গে অবভিয়াসলি 5/18 দিয়ে মাল্টিপ্লাই করব, কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 4। তাহলে এটা হয়ে গেল 20 মিটার পার সেকেন্ড। আর পরেরটার ভেলোসিটি তো কত দিয়ে দিয়েছে, 22 মিটার পার সেকেন্ড। তাহলে বুঝতেই পাচ্ছি যে v2 ইজ গ্রেটার দ্যান v1। ঠিক, তাহলে v2 পরেরটার গতিবেগটা বেশি, তাই পরেরটা অবভিয়াসলি আগে পৌঁছাবে। তাহলে কি আগে পৌঁছাবে, দ্বিতীয় ট্রেন, সেকেন্ড ট্রেনটা আগে পৌঁছাবে। ওকে, পরেরটাতে যাই। দেখো কি হচ্ছে, গড় বেগ। ঠিক, গড় বেগ মানে কি,
গড় বেগ মানে হচ্ছে যে ধরো একটা ট্রেন, ধরো তুমি একটা বাইকে করে যাচ্ছ, ঠিক আছে, বা ধরো একটা গাড়িতে করে যাচ্ছ, তো গাড়িটা সামনে যেরকম রাস্তা পাবে সেরকম বেগে চলবে। ধরো প্রথমে যে একটু কনজেস্টেড রাস্তা থাকে তাহলে একটু কম ভেলোসিটিতে চললো, তারপরে দেখা হলো রাস্তা খালি হয়ে গেল, তারপরে ধরো আরো একটু জোরে ভেলোসিটি, তারপর দেখো হাইওয়ে চলে এলো আরো জোরে চললো, তারপরে দেখা হলো আরো কিছুটা একটু মফস্বল মতন জায়গায় আসলো, তো সেখানে দেখো ভেলোসিটিটা কমে গেল। তো মাল্টিপল জায়গাতে পুরো রাস্তা জুড়ে আমি অনেক সময় অনেক 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 ভেলোসিটি পাবো, কিন্তু তোমাকে যদি বলা হয় যে অত প্রত্যেকটা কিলোমিটারে তুমি আলাদা ভেলোসিটিতে চলে যেতে, কিন্তু আমাকে একটা ভেলোসিটিতে বলো যে ভেলোসিটিতে আমি বুঝবো যে গাড়িটা কত ভেলোসিটিতে চলেছে, তাহলে তখন কি করতে হবে? তাহলে তখন আমাকে কিন্তু অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ বার করতে হবে। আর গড় বেগের ফর্মুলাটা কিন্তু তোমরা যেটা ভাবছো সেরকম নয় যে সবকটা ভেলোসিটিকে ধরো, সবকটা বেগকে ধরো, ধরে একসঙ্গে গড় করে দাও, না, অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ ওইভাবে কাজ করে না। অ্যাভারেজ ভেলোসিটি গড় বেগ কিভাবে কাজ করে চলো দেখাচ্ছি। টোটাল এটা তিনটে ফরম্যাট রয়েছে, একটা হচ্ছে বলে সরণ সময়, সেটাকে আগে কি দেখবো। ধরো আমি দুটো ছোট খণ্ড নিলাম, এই খণ্ডটা হচ্ছে S1, পরের খণ্ডটা হচ্ছে S2, এইটুকু যেতে সময় লেগেছে T1, এইটুকু যেতে সময় লেগেছে T2, ঠিক? তো ধরো আমি দুটো রাস্তাটাকে অনেকভাবে ভাগ না করে দুটো ভাগ করেছি, এখান থেকে এইটুকুনি আমি এতটা সময় লেগেছে, এখান থেকে ওইটুকুনি অতটা সময় লেগেছে, তাহলে গড় বেগ কত হবে? তাহলে আমাকে যেটা কি করতে হবে, দেখো আমাকে কি দেওয়া রয়েছে এস আর টি, তাই জন্য এটাকে সরণ সময় রাশিমালা বা এসটি ফর্ম বলেছি। তোমরা যত ক্লাস 11-এর ভিতরে যাবে, কনসেপ্টে যখন ঢুকবে তখন দেখবে তোমাকে কিন্তু অনেক রকমের ফরম্যাট সম্বন্ধে জানতে হবে, অনেক ফরম্যাট শিখতে হবে। তো যাতে কি হয় যে অঙ্কগুলোকে আরো ভালো করে বোঝার জন্য যে হ্যাঁ এইটা এই টাইপের অঙ্ক, এটা এই ফর্মের অঙ্ক, তাহলে কি হবে, চট করে ফর্মুলা ফেলে তুমি অঙ্কগুলো করতে পারবে, নয়তো কি হয়ে যাবে, গুলিয়ে যাবে। তাই যতটা পারবে আগে থেকে ফর্মুলাস গুলোকে ব্রেক ডাউন করতে শেখো, ঠিক? তাই জন্য আমি অ্যাভারেজ ভেলোসিটির গোটা ফরম্যাটটাকে তিনটে ফরম্যাটে ভাগ করেছি, দেখা যাক কি হয়। দেখো প্রথমটা কি S1 আর S2, এটা T1 এটা T2। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি আমি কি নেবো, অ্যাভারেজ ভেলোসিটিকে ভি এর মাথাতে একটা বার দেওয়া হয়, ঠিক? বার মানে হচ্ছে যে কোনো জিনিসের উপর বার দেওয়া মানে তার অ্যাভারেজ ভ্যালু বা তার গড় মানটাকে বোঝানো হয়, ঠিক আছে? তাহলে ভি বার মানে হচ্ছে ভি অ্যাভারেজ, এটাকে তুমি ভি অ্যাভারেজ এইভাবেও লিখতে পারো, ভি এভিজি, দুটো মানে হচ্ছে অ্যাভারেজ বার করতে চাইছে। সেটা কি হবে, সেটার অ্যাভারেজ ভেলোসিটির একটাই ফর্মুলা, এর ফর্ম তিনটে হয় কিন্তু এর ফর্মুলা বা এর কনসেপচুয়াল জিনিসটা কিন্তু একটাই, সেটা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, টোটাল সরণ বাই টোটাল সময়। দেখো কি হবে, টোটাল ডিসপ্লেসমেন্ট ডিভাইডেড বাই টোটাল টাইম। দেখো এখানে টোটাল ডিসপ্লেসমেন্ট কত, টোটাল সরণ কত, S1 প্লাস S2, তাহলে কি লিখবো, এটা S1 প্লাস S2, আর ডিভাইডেড বাই টাইম কি লিখবো, T1 প্লাস T2, S1 প্লাস S2 ডিভাইডেড বাই T1 প্লাস T2। তাহলে কি হয়ে গেল, তোমাকে যদি দুটো আলাদা আলাদা যদি দুটো ডিস্টেন্স দিয়ে দেয়, ডিসপ্লেসমেন্ট দিয়ে দেওয়া হয়, বলে অ্যাভারেজ ভেলোসিটি বার করো, তাহলে কি করব, তাহলে এইভাবে আমরা করবো, ফাইন। ওকে, এরপরে দেখো কি বলেছে, এবারে বলেছে হচ্ছে ভিটি ফর্ম। ভিটি ফর্ম মানে হচ্ছে এই প্রবলেমটা অনেকটা এই রকম। ধরো তোমাকে বললো যে তুমি কিছুটা রাস্তা V1 ভেলোসিটিতে গেছো, ভিটি ফর্ম মানে তোমাকে ভি আর টি দিয়ে দেওয়ার থাকবে, আর বাকি কিছুটা রাস্তা তুমি T2 ভেলোসিটিতে গেছো, তাহলে তোমার অ্যাভারেজ ভেলোসিটি কি? অনেকে তোমরা কি করবে যে আচ্ছা কিছুটা রাস্তা V1 কিছুটা রাস্তা V2, তাহলে V1 V2 অ্যাভারেজ করে দেবো, গড় করে দেবো V1 প্লাস V2 বাই ডিভাইড বাই 2, শেষ। না, ওইভাবে করলে হবে না, দেখো কি করে করতে হয়। দেখো এই জায়গাটাতে আমি T1 সময়টা V1 ভেলোসিটিতে গেছি, তাহলে এইখান থেকে এইটুকুনি যেতে ডিসপ্লেসমেন্ট কত হবে, ধরো এইটুকু জায়গাতে ডিসপ্লেসমেন্ট আমি S1 ধরেছি, সরণ আমি S1 ধরেছি, আর এইখানে সরণ আমি S2 ধরেছি। তাহলে দেখো আমি বলতেই পারি, আমরা ফর্মুলা শিখেছি S ইকুয়াল টু ভিটি, তাহলে কি লিখবো, S1 ইকুয়াল টু V1 T1, আর কি লিখবো, আর লিখবো S2 ইকুয়াল টু V2 T2, ঠিক? তাহলে কি হচ্ছে, তাহলে আমি যখন অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা যখন লিখবো তাহলে কি লিখবো, ফর্মুলা তো একটাই, ফরম্যাট আলাদা, S1 প্লাস S2 বাই T1 প্লাস T2, এটা ছিল মেন ফর্মুলা। S1 এর মানে কি, S1 মানে দেখো V1 T1, আর S2 মানে V2 T2, ফর্মুলা ফেলে দেবো, তাহলে লিখ এটা হয়ে যাবে
v1t1 প্লাস v2t2 ডিভাইডেড বাই t1 প্লাস t2। ঠিক, আচ্ছা তাহলে এটা কি হয়ে গেল অ্যাভারেজ ভেলোসিটি। যখন তোমাকে ভিটি দেয়া থাকবে, তোমাকে যদি এসটি দেয়া থাকে তুমি এসটি ফর্মে ফেলবে, তোমাকে যদি ভিটি দেয়া থাকে তাহলে তুমি ভিটি ফর্মে ফেলবে, রাইট? হয়ে গেল। এরপরে দেখো স্পেশাল কেস। এই ফর্মুলাটা নর্মালি তোমরা করতেই পারো, কিন্তু যদি তোমাকে আরো একটা স্পেশাল কেস দিই তাহলে ফর্মুলাটা কি আরো ছোট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে আমাদের আরো সুবিধা হবে। দেখো কি জিনিস বলছে, বলছে একই সময়ের ব্যবধানে গড়বেগ। মানে আমি দুটো বেগ নিয়েছি, ধরো এরকম করে হলো যেখানে আমি t1 টাইম আর t2 টাইম, মানে এরকম মনে করো যে আমি ধরো 15 মিনিট একটা ভেলোসিটিতে চলেছি, তারপরে ধরো 30 মিনিট একটা ভেলোসিটিতে চলেছি, এইরকম। কিন্তু যদি এরকম হয় যে আধ ঘন্টা আমি এই ভেলোসিটিতে চলেছি, আধ ঘন্টা আমি ওই ভেলোসিটিতে চলেছি, দুটো ক্ষেত্রে কিন্তু টোটাল সময়টা একই। এটাও আধ ঘন্টা, এটাও আধ ঘন্টা, এটাও 15 মিনিট, ওটাও 15 মিনিট, এটা 1 ঘন্টা, ওটাও 1 ঘন্টা। তখন কি হয়ে যাবে, অ্যাভারেজ ভেলোসিটিটার ফর্মুলাটা আরো ছোট হয়ে যাবে। চলো দেখি কি হচ্ছে এখানে। দেখো কি হচ্ছে, অ্যাভারেজ ভেলোসিটি আমি কি লিখবো, t1 ইকুয়াল টু t2। তাহলে ছবিটা কি হয়ে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে t1, এইটা হয়ে যাচ্ছে t2, এইটা হয়ে যাচ্ছে v1, এটা হয়ে যাচ্ছে v2। তাহলে s1 কি লিখবো, v1 t1, আর s2 কি লিখবো। তাহলে আচ্ছা কি যদি আমরা t1 আর t2 যদি পাই তাহলে দুক্ষেত্রে কি লিখবো, দুক্ষেত্রে আমরা t1 লিখতে পারি। তাহলে s2 এর জায়গায় কি লিখবো, v2 তে t2 এর জায়গাতে t1 লিখতে পারি, তার কারণ t2 ইকুয়াল টু t1। তাহলে t2 এর জায়গায় t1 লিখে দিলাম। তাহলে দেখো কি হয়ে যাচ্ছে, s1 প্লাস s2 ডিভাইডেড বাই t1 প্লাস t2, এই তো ছিল ফর্মুলা। তাহলে এখন আমরা কি লিখতে পারি, দেখো লিখতে পারি v1 t1 প্লাস v2 t2 এর জায়গাতে t1 লিখবো, তার কারণ t2 আর t1 সমান, আর এখানে t1 এর পরে t2 এর জায়গাতেও আবার t1 ই লিখবো। তার কারণ কি, তার কারণ আমরা t2 ইকুয়াল টু t1 জেনে গেছি। তাহলে কি হবে, দেখো দুক্ষেত্রে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, t1 টা কমন চলে যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2t1, t1 t1 কেটে যাচ্ছে, তাহলে কি হয়ে গেল v1 প্লাস v2 ডিভাইডেড বাই 2। তাহলে অ্যাভারেজ ভেলোসিটিতে যেভাবে অ্যাভারেজ করতে হয় এটা আমরা কখন পাবো, এটা তখনই পাবো যখন দুক্ষেত্রে সময়টা সেম থাকবে, রাইট? এরকম না যে এটা 15 মিনিট ওটা আধ ঘন্টা, ওরকম করলে হবে না। দুক্ষেত্রে কিন্তু এটাও 15 মিনিট ওটাও 15 মিনিট, এইরকম যদি থাকে তখনই আমরা অ্যাভারেজ করতে পারবো, নয়তো অ্যাভারেজ করতে পারবো না। ক্লিয়ার? চলো, এই ফরম্যাটটা প্র্যাকটিস করার জন্য একটা ছোট্ট নিউমেরিক্যাল দিয়েছি, তার কারণ আমরা যত ক্লাস 11-এ উঠবো আমরা অ্যাটলিস্ট এই চ্যাপ্টারগুলো দেখি এটা নিউমেরিক্যাল বেসড, মানে যত নিউমেরিক্যাল বেশি করে জানতে পারবে তত তোমার সুবিধা হবে। চলো দেখি কি হচ্ছে। একটি ট্রেন 15 মিনিট 40 কিলোমিটার পার আওয়ার বেগে, বাকি 45 মিনিট 30 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল। ট্রেনটির গতিবেগ কত? দেখো এখানেও কিন্তু আমাকে কি দিয়ে দিয়েছে, কিলোমিটার পার আওয়ার দিয়ে দিয়েছে, কিন্তু এটাকে চাইলে কিন্তু মিটার পার সেকেন্ডে আমি কনভার্ট করবো না। কেন? তার কারণ দেখো সময়গুলো দিয়েছে মিনিটে, তাই মিনিটগুলো থেকে 15 মিনিট 45 মিনিট এগুলোকে খুব সহজে কি করা যায়, এগুলোকে খুব সহজে ঘন্টায় প্রকাশ করা যায়। তাহলে কিন্তু আমি ওটাকে চেঞ্জ করবো না, তার পুরো জিনিসটাকে আমি কিলোমিটার পার আওয়ারই রাখছি। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো কি, এরপরে কিছুটা রাস্তা মানে 15 মিনিট, 15 মিনিট মানে ধরো এইটাকে কিভাবে ভাগ করা যায়, ধরো এটা 15 মিনিট, এটা 45 মিনিট, এটা 45 মিনিট। ঠিক আছে, এইটা কতটা ভেলোসিটিতে গেছি আমি, এটাতে গেছি 40 কিলোমিটার পার আওয়ার, এটা গেছি 30 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, আমি কি করব, মিনিটগুলোকে ঘন্টায় প্রকাশ করে নেব। দেখো 15 মিনিট মানে কি, 15 মিনিট মানে হচ্ছে 15 ডিভাইড বাই 60, 60 দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ঘন্টা পাওয়া যায়, তাহলে 1/4। আর 45 মিনিটস মানে কি, 45 ডিভাইড বাই 60 করে দেবো, কি হয়ে যাবে 3/4 ঘন্টা। বেশ, দুটোতে হয়ে গেল। তাহলে কি করব, তাহলে যেটা করব সেটা হচ্ছে আমরা কি জানি, অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগের ফর্মুলা হচ্ছে v1 t1 প্লাস v2 t2 ডিভাইড বাই t1 প্লাস t2। কেন এটা করলাম, তার কারণটা দেখো এখানে কি দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে আর বেগ দেওয়া রয়েছে, তাহলে এটা ভিটি ফর্ম হচ্ছে। ঠিক, তাহলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, করে দেখি। v1 কত, v1 হচ্ছে 40,
40 গুণ T1টা কত, T1টা হচ্ছে 1/4, আর এটা কত, এটা হচ্ছে 30 কিলোমিটার/আওয়ার, আর সময় কত 3/4 ঘন্টা, ডিভাইডেড বাই কত 1/4 প্লাস 3/4। উপরে কি পাচ্ছি 4 আর 40 কেটে গিয়ে 10 হচ্ছে, আর এখানে কি পাচ্ছি এটা 2, এটা 15, 3 15 45, 45-এর হাফ হয় 22.5, আর 1/4 3/4 যোগ করতে 1 হয়ে যায়, তাহলে এখানে কি পাচ্ছি 22 আর 10-এ 32, 32.5 কি হবে কিলোমিটার/আওয়ার। ঠিক, তাহলে এইভাবে আমরা গড় বেগ তৈরি করতে পারি, রাইট? ওকে, পরেরটায় দেখে যাই। পরেরটা হচ্ছে সরণ বেগ রাশিমালা। হ্যাঁ, এইটা হচ্ছে সেই ফর্মুলাটা, সেই ফরম্যাটে যেখান থেকে কোয়েশ্চেন দেয়। বাকিগুলো ফর্মুলাকে তোমাদের জানতে লাগে, শিখতে লাগে, যদি অঙ্ক দিয়ে দিতে পারে সেখান থেকে করতে পারো, কিন্তু এখান থেকে অঙ্ক দেবেই দেবে। ঠিক আছে, চলো চট করে এই ফর্মুলাটা এক্সপ্লোর করি। কি হচ্ছে দেখো, সরণ বেগ রাশিমালা মানে তোমাকে ধরো বলে দেবে যে আমি এই কিছুটা রাস্তা মানে S1 রাস্তা V1 ভেলোসিটিতে গেছি, আর বাকি S2 রাস্তা আমি V2 ভেলোসিটিতে গেছি, তাহলে আমাকে বলো যে গড় বেগ কত বা অ্যাভারেজ ভেলোসিটি কত। এখানে দেখো S1 আছে, V1 আছে, কিন্তু টাইমটা আমি জানি না, তাই আমাকে টাইমটা বার করতে হবে। এখানেও তাই আমাকে টাইমটা বার করতে হবে। দেখো আমরা কি জানি S1 ইকুয়াল টু V1 T1, তাহলে টাইমটা কি করে বার করব, আমাদের মেইন ফর্মুলা টাইমটা চাই, কারণ অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম, S প্লাস S বাই T1 প্লাস T, তাই তো। তাহলে কি হয়ে গেল, T1 হচ্ছে S1 বাই V1, সিমিলারলি S2 ইকুয়াল টু V2 T2, তাহলে T2 কি হবে, T2 হবে S2 বাই V2। ঠিক, তাহলে আমাদের যেটা অজানা ছিল সেটা এখন আমরা জেনে ফেলেছি, এইবার করব। তাহলে অ্যাভারেজ ভেলোসিটি মানে কি, অ্যাভারেজ ভেলোসিটি মানে হচ্ছে S1 প্লাস S2 ডিভাইডেড বাই T1 প্লাস T2। S1 প্লাস S2 মানে কি, S1 প্লাস S2 মানে হচ্ছে আমি কি করেছি, S1 তো দেওয়াই রয়েছে, তাহলে S1 প্লাস S2 লিখবো। কি দেওয়া ছিল না, টাইম দেওয়া ছিল না। দেখো সরণ আর বেগ এই দুটো দেওয়া ছিল, মানে S আর V এই দুটো দেওয়া ছিল, এই T আর এই T গুলো দেওয়া ছিল না। তাহলে কি করব, T এর ভ্যালুগুলো পুট করব। T এর জায়গায় কি লিখবো, S1 বাই V1 প্লাস S2 বাই V2। ঠিক আছে, এইটা হচ্ছে ফাইনাল ফর্মুলা, এটাকে আর ছোট করা যাবে না, এই ফর্মুলাটা এইভাবেই থাকে। ঠিক, তো তোমাদের যাই অঙ্ক দিক নিয়ে কেন এই ফর্মুলাটা এইভাবে অ্যাপ্লাই করতে হয়, রাইট? কিন্তু এটার একটা স্পেশাল কেসও রয়েছে, যদি সমান দূরত্বের ব্যবধানে গড়বেগ বার করতে দেয়। সমান দূরত্বের ব্যবধানে মানে ধরো এইখানটাতে এই পুরো ডিস্টেন্সটা যদি S হয়, এই দূরত্বটাও S, মানে ধরো তোমাকে বললো যে ধরো তুমি 10 কিলোমিটার/ঘন্টায় তুমি গেলে 5 কিলোমিটার, পরের 5 কিলোমিটারটা তুমি যাচ্ছ 12 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, দুটো তুমি একই দূরত্ব, একই ডিসপ্লেসমেন্ট, একই ডিস্টেন্স, সেটা জাস্ট তুমি আলাদা আলাদা ভেলোসিটি দিয়েছো, তাহলে তখন অ্যাভারেজ ভেলোসিটি কত হয়। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ফর্মুলা এই লেকচারের মধ্যে। ঠিক আছে, এটাকে ডেফিনেটলি ভুলবে না। চলো দেখি কি করে করতে হয়। এখানে কি দেখতে পাচ্ছি, এখানে এইটা ধরো V1 ভ্যালু, সেটা V2 ভেলোসিটি, তাহলে জাস্ট এই ফর্মুলাটাতে আমি কি লাগাবো, অ্যাভারেজ ভেলোসিটি বার করতে গেলে S1 আর S2 না লিখে আমি S প্লাস S লিখবো। তাহলে কি লিখবো, S প্লাস S ডিভাইডেড বাই S1 প্লাস V1 এর জায়গায় লিখবো S বাই V1 প্লাস S বাই V2। তাহলে উপরে হয়ে যাচ্ছে 2S ডিভাইডেড বাই, তাহলে এসটা কমন নিলে 1 বাই V1 প্লাস 1 বাই V2, S কেটে গেল। তাহলে কি পাচ্ছি আমি, 2 ডিভাইডেড বাই 1 বাই V1 প্লাস 1 বাই V2 কে আমরা লসাগু করে এলসিএম করে লিখতে পারি V1 V2 প্লাস V1 প্লাস V2। এটাকে কি লিখতে পারি উল্টে গেলে 2V1 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। ঠিক, ব্যাস, তাহলে চলে এলো আমাদের অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগের ফর্মুলা। বুঝতে পারলে, রাইট? তাহলে এইটা হচ্ছে এই ফর্মুলাটা কিন্তু আমাদের খুব কাজে, যখনই আমাকে ইকুয়াল ডিস্টেন্স, ঠিক আছে, সমান দূরত্বের ব্যবধানে কাজ করতে হবে, তখন আমাদের এই ফর্মুলাটা নিশ্চয়ই ইউজ করতে হবে। পরে একটা অঙ্ক রয়েছে,
অঙ্কটা দেখো কি বলছে, একটি বস্তু তার যাত্রাপথের অর্ধেক দূরত্ব 36 কিলোমিটার পার আওয়ার, বাকি অর্ধেক দূরত্ব 32 কিলোমিটার পার বেগে চলছে, বস্তুর গড় বেগ কত? ব্যাস, ঠিক আছে। দেখো তোমাদের দুটো যে ফর্মুলাটা বললাম সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করার সময় চলে এসেছে। কি হচ্ছে যে এখানে কিছুটা 36 বাকিটা 72, তুমি চাইলে একটা কাজ করতেই পারো, তুমি চাইলে এটাকে ছোট করে নিতে পারো। তুমি যদি কিলোমিটার পার আওয়ারকে যদি মিটার পার সেকেন্ডে নিয়ে এসো তাহলে দেখবে জিনিসটা ছোট হয়ে যাবে। তাই সেটা করাটা ভালো, তার কারণ তোমাকে আলটিমেটলি এগুলো লসাগু টসাগু করতে হতে পারে, তো তাই জন্য তোমাদের একটুখানি অসুবিধা রয়েছে। বাট সেটা যদি নাও করতে চাও, যদি কিলোমিটার পার করতে চাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলো দেখি আমাদের এখানে কি করতে হবে বলো তো। অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কি করে করতে হবে? অ্যাভারেজ ভেলোসিটির ফর্মুলা কি? দেখো 2v1 v2 ডিভাইডেড বাই v1 প্লাস v2। তুমি যদি ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করতে চাও তাহলে এইভাবে, ঠিক? তাহলে কি করব, 2 এর জায়গায় 2, আর কি করব, এটা 36 ইন্টু 72 ডিভাইডেড বাই 36 প্লাস 72। 36 ইন্টু 72 ডিভাইডেড বাই 36 প্লাস 72 কত? এটা 6 2 8, আর এটা 7 3 10, 108। ঠিক আছে, 108টা কি দিয়ে যাবে? 108টা নিশ্চয়ই 36 দিয়ে তো যাবেই, এটা হয়ে যাবে 3, আর এটা কি 24 হয়ে যাবে। তাহলে পুরো জিনিসটা হয়ে যাচ্ছে 48। ঠিক, তাহলে দেখো অ্যাভারেজ ভেলোসিটি বা গড় বেগ কি করে হচ্ছে, 36 আর 72-এর জন্য গড় বেগ হচ্ছে 48। রাইট, ক্লিয়ার? বোঝা গেছে ফর্মুলাটা কি করে অ্যাপ্লাই করলে? আমরা চাইলে কিন্তু অনেকটা অনেক বড় হয়ে যেত, ঠিক আছে, অনেক বড় করে করতে হতো, কিন্তু এইরকম ফরম্যাট যদি ধরে ফেলতে পারি যে আচ্ছা এইটা দিয়ে দিয়েছে, তাহলে আমাকে অ্যাভারেজ ভেলোসিটি বার করতে বলেছে, তাহলে কি করে করতে হবে? ওই ফরম্যাটটা লাগাতে হবে, আর ওই ফরম্যাটের মধ্যে যদি কোনো স্পেশাল কেস জানা থাকে সেটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আরো ছোট করে হয়ে যাবে। সরি, তাহলে বুঝতে পারলে কি করে প্রবলেমগুলো করতে হচ্ছে। ওকে, এবারে কি, এবারে আর একটা প্রবলেম দেখো, একটি বস্তু তার যাত্রাপথের 1/3 40 কিলোমিটার পার আওয়ার, বাকি অংশ 30 কিলোমিটার পার বেগে চলে, তাহলে গড় বেগ কত? তাহলে দেখো 1/3 মানে এটা যদি এস হয় এটা তাহলে 2s হবে, ঠিক? পুরো রাস্তাটা যদি 3s হয়, সেই 3s রাস্তার 1/3 এস, বাকি অংশ 2s হবে। ক্লিয়ার? তো তাহলে আমি কি করলাম, এই রাস্তাটার কিছুটা রাস্তা 40 কিলোমিটার পার আওয়ারে, মানে এইটুকু রাস্তা 40 কিলোমিটার পার আওয়ার, বাকি রাস্তাটা 30 কিলোমিটার পার আওয়ার এইভাবে চলেছে। এখানে কি দিয়ে দিয়েছে? এখানে শুধু তোমাকে কিন্তু বেগ দিয়ে দিয়েছে, আর কিন্তু ডিসপ্লেসমেন্টের রেশিও মানে সেটার অনুপাত দিয়ে দিয়ে, তোমাকে কিন্তু ডিসপ্লেসমেন্টও দেয়নি, তোমাকে তার অনুপাত দিয়ে দিয়েছে। ঠিক আছে, টাইম তো দিয়েই দেয়নি, বুঝতেই পারছো তাহলে কি করতে হবে। তাহলে এখানে আমরা কি করব, এস আর ভি দেওয়া, তাহলে আমাকে এস ভি ফর্ম ফেলতে হবে। কি করে করব? অ্যাভারেজ ভেলোসিটি ফর্মুলা আমরা কি শিখেছিলাম স্যার? আমরা শিখেছিলাম প্রথমে s1 প্লাস s2 ডিভাইড বাই s1 বাই v1 প্লাস s2 বাই v2। সিম্পল। তাহলে s1 প্লাস s2 কি হবে? s1 প্লাস s2 হচ্ছে s প্লাস 2s, আর এখানে কি লিখবো, s বাই v1। v1 কত? v1 হচ্ছে 40, আর এখানে কি লিখবো, 2s, 2s ডিভাইডেড বাই এখানে হচ্ছে 30। তাহলে কি প্রথমে এক কাজ করব, প্রথমে এইটা কেটে নেব, আর উপরে দেখো কি হয়েছে, উপরে 3s হয়ে গেছে, 3s হয়েছে, নিচে এসটা কমন নিলে 1 এর 40 প্লাস 1 এর 15 এইটা চলে আসছে। তো এস এস আমি কেটে দিচ্ছি, তাহলে কি করব, লসাগু করব, উল্টে দেবো। তাহলে 3 ডিভাইডেড বাই এটা কত হচ্ছে, এটা আমার মনে হয় 120 লসাগু হবে। 120 লসাগু হলে এটা কত হচ্ছে, 40-কে 30 দিয়ে গুণ করতে হবে, আর 15-কে কত দিয়ে গুণ করতে হবে, 8 15 120। ঠিক, তাহলে এবার কি করব, উল্টিয়ে দেবো, তাহলে এটা হয়ে যাবে 120-কে 3 দিয়ে গুণলে 360 ডিভাইডেড বাই 8 3 11। ঠিক আছে, এটা এইরকম ভাবেই থাকবে। এটাকে তুমি চাইলে ছোট করতেই পারো, না করতে পারলে কোনো অসুবিধা নেই, হয়তো দেখা হলো অপশনের মধ্যে এটাই থাকবে, এইভাবেই থাকবে। রাইট? আর কোনো অঙ্ক আছে কি এই লেকচারের মধ্যে? মনে হয় না। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটাই এই প্রবলেমটার লাস্ট প্রবলেম, এটাই এই লেকচারের লাস্ট প্রবলেম ছিল। অ্যাভারেজ ভেলোসিটি থেকে প্রবলেম খুব আসে,
এবং তোমার যদি লাক খুব ভালো থাকে তাহলে এখান থেকে কোনো না কোনো কমন পেয়ে যাবে। এসভি ফর্মটা খুব ভালো করে পড়বে, ওখান থেকে কোয়েশ্চেন আসার চান্সেস সব থেকে বেশি। তো এই লেকচারটা এখানেই শেষ। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি মধ্যে ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি তোমার বন্ধু বান্ধব শেয়ার করো। তোমরা যারা নতুন ক্লাস 11-এ উঠেছো তোমাদের কিন্তু অনেকটা পড়াশোনা করতে হবে, ইউটিউবের উপর তোমাদের অনেকটা ডিপেন্ডেন্ট থাকতে হবে। তাই রেগুলারলি ক্লাসগুলো যখন হবে তোমরা মন দিয়ে দেখবে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যে কোনো টিচারের কাছে যে কোনো শিক্ষকের কাছে পড়ছো তার সঙ্গে সঙ্গে কিন্তু ইউটিউবটাকে সঙ্গে রাখবে। আর আমার একটা নতুন একটা কোর্স লঞ্চ হচ্ছে, ব্যাচ লঞ্চ হচ্ছে। তোমার যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে তোমরা কি করতে পারো, আমার এই পেইড ব্যাচও লঞ্চ ভর্তি হতে পারো। আর তুমি যদি ইউটিউব থেকে পড়াশোনা করতে চাও ডেফিনেটলি খুব ভালো হয়। তাদেরকে তুমি বলবো যে তোমরা প্লিজ তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, তাদের চ্যানেলের খুব হেল্প হয়, আমার খুব হেল্প হয়। তাহলে ততদিন পড়াশোনা করতে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমি ততক্ষণের জন্য বলছি বাই বাই।